আজকের কন্টেন্টের সত্ত্ব টিম সন্ধে নামার পরের কাছেই সংরক্ষিত। এই কন্টেন্টের কোনো রকম ডিজিটাল কপি আইনত আজ অদিতি আর অনিকের এনগেজমেন্ট। অদিতির বাবা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রাখেননি। স্বর্ণকার জগতে এখন নির্মাল্য রায় অর্থাৎ অদিতি রায়ের বাবা অন্যতম বড় একটি নাম। তার একমাত্র মেয়ের এনগেজমেন্ট বলে কথা। শহরের নামি দামি লোকজনে বাগানবাড়ি ঠাসা। সেখানে শহরের পুলিশ কমিশনার থেকে শুরু করে মন্ত্রী আমলা অবধি হাজির। পাত্রটি অর্থাৎ অনিক একেবারেই সাদামাটা। একটি বেসরকারি ব্যাংকের সামান্য একজন কর্মচারী, তার উপর অনিকের আরও একবার বিয়ে হয়েছিল, হোক না সেটা 6 মাসের, তাও বিবাহিত তো। সব মিলিয়ে এই বিয়েতে অদিতির বাবার মোটেই মত ছিল না। কিন্তু অবশেষে মেয়ের জেদের কাছে হার মানেন তিনি, আর মনে মনে ভাবেন তার সব কিছুই তো মেয়ে জামাইয়ের। আজকের এই পুরো ডেকোরেশন করেছে অদিতি নিজের হাতে, যাতে কোনো কিছুতেই কোনো কমতি না থেকে যায়, তাই নিজেই সবটা করেছে। গার্ডেনের একটা দিকে একটি বিশাল সাদা স্ক্রিনের ব্যবস্থা রেখেছে অদিতি। বারবার জিজ্ঞাসা করাতেও কিছুতেই বলেনি সেটা কেন, শুধু বলেছে সে অনিককে একটা চমক দিতে চায়। পার্ক স্ট্রিটের জনবহুল এলাকা, তাও আবার অফিস টাইম। অনিকের বাইকের সামনে হঠাৎ করে এসে পড়ে একটি মেয়ে। সজোরে ব্রেক কষলেও আঘাতটা এড়ানো যায় না এবং মেয়েটি রাস্তায় পড়ে যায়। দোষ কার? কিভাবে এটা হলো? এত কিছুর খবর রাখার প্রয়োজন জনতার নেই। একই অফিস টাইম, তার উপর একটি সুন্দরী মেয়ে রাস্তায় পড়ে আছে, অতএব পুরো দোষটাই যে মোটর বাইক চালকের, সেই বিষয়ে সন্দেহের অবকাশ না রেখে জনতার আক্রোশ গিয়ে পড়ে অনিকের ওপর। অবশেষে উদ্ধারকারী হিসেবে এগিয়ে আসে মেয়েটি। আরে দাঁড়ান দাঁড়ান, ওনাকে কেন মারছেন? দোষ তো আমার, অসাবধানে আমি রাস্তা পার হচ্ছিলাম, ওনার কোনো দোষ নেই, ছেড়ে দিন ওনাকে। আমি একদম ঠিক আছি, ছেড়ে দিন আপনারা ওনাকে। আপনার কোথাও লাগেনি তো? ভাগ্যিস আপনি এগিয়ে এলেন, না হলে হাসপাতালের দরজা দেখতে হতো আজ নির্ঘাত। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আরে এমন করে কেন বলছেন? দোষ তো আমার ছিল। আসলে একটা দরকারি কাজে এসেছিলাম এই দিকে, আজ গাড়িটাও আনিনি, সঙ্গে ক্যাবে এসেছিলাম। ক্যাব ড্রাইভার অনেকক্ষণ ধরে ফোন করেই যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে পার হতে গিয়েই এই বিপত্তি। আপনার কোথাও লাগেনি তো? চলুন আমি ফার্স্ট এডটা করিয়ে দিই, এখানে আমার চেনা ডাক্তার আছে। না না, আপনি একদম ভাববেন না, আমি একদম ঠিক আছি। এই দিয়ে দুজনের পরিচয় পর্বের সূত্রপাত। তারপর ধীরে ধীরে কেটে গেছে 6-6টা মাস। অদিতি হয়েছে দিতি, আর অনিক হয়েছে অনি। ছুটির দিনগুলোতে অদিতি অনিকদের বাড়িতে এসে সারা দিন কাটিয়ে যায়। অনিকের মায়ের কাছে নানান রান্নাবান্না শেখে, কারণ অনিক ভীষণ ভোজন রসিক। তাই অনিকের পছন্দ মতন ডিশ বানিয়ে রীতিমতো চমকে দেয় অদিতি অনিককে। ইতিমধ্যেই অদিতি জানতে পেরেছে অনিকের কালো অতীতের কথা। অনিক আর উর্মি কলেজের সময় থেকেই ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। অনাথ উর্মি মামার বাড়িতে তার 2 মামার কাছে মানুষ। তাকে ভালোবেসে বুকে টেনে নেয় অনিক এবং তার পরিবার। বিয়ের পর মাস 3 স্বপ্নের মতো কাটে,
কিন্তু তারপর থেকে উর্মির ব্যবহারে অনেক পরিবর্তন লক্ষ্য করে। সব সময় আনমনা কি যেন ভেবে চলেছে সারাক্ষণ। মাঝরাতে উঠে ব্যালকনিতে গিয়ে কার সাথে যেন কথা বলতো উর্মি ফোনে। জিজ্ঞাসা করতে বলতো তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, কিন্তু বেস্ট ফ্রেন্ডটি কে তা জিজ্ঞাসা করলে বলেছে সে বিদেশে থাকে, যখন ফিরবে অনিকের সঙ্গে আলাপ করাবে। সেই নাম্বারটাও সেভ করেছিল BFF নাম দিয়ে, বেস্ট ফ্রেন্ড ফর এভার। সেই কালো দিনটার কথা বলতে গিয়ে আজও কেঁপে ওঠে অনিক। মাস 6 পরে পাহাড়ে বেড়াতে গিয়েছিল অনিক আর উর্মি। সেখান থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় উর্মি। এক টুকরো কাগজ রেখে যায় সে, তাও টাইপ করা, নিচে উর্মির নাম সই করা, যেটা উর্মি নিজের হাতে করেছিল। সেই যেটি দেখিয়েছে অদিতিকে অনিক, তাতে স্পষ্ট করে লেখা আছে যে অনিকের সাথে মধ্যবিত্ত জীবনযাপনে সে সন্তুষ্ট হতে পারছে না। সে তার বিদেশে স্থিত বন্ধুর সাথে যেখানে ঘর বাঁধতে চায় সেখানেই যাচ্ছে। মুখে কথা সে বলতে পারেনি অনেক চেষ্টা সত্ত্বেও, তাই এই চিঠির আশ্রয় সে নিয়েছে। অনিক যেন তার জীবন নতুন করে শুরু করে সব ভুলে, এবং পারলে যেন তাকে ক্ষমা করে দেয়। বিধ্বস্ত, অপমানিত, শোকবিহ্বল অনিক একলাই ফিরে আসে কলকাতায় এবং উর্মির মামাদের সব কথা খুলে বলে। ঘটনাচক্রে উর্মি তার মোবাইল ফোনটা ফেলে রেখে গেছে, তাই অনিক মামাদের দেখাতে পারে যে রাতে কোনো একটা বিদেশি নাম্বারে উর্মি প্রায় দিন কথা বলতো। উর্মির মামারা এই লজ্জাজনক ঘটনাকে আর বাড়াতে চান না এবং অনিকদের অনুরোধ করেন তারা যেন থানা পুলিশ না করে, কারণ এতে ওনাদের পরিবারের যে পরিমাণ সম্মানহানি হবে তার দায় ওনারা সামলাতে পারবেন না। যখন জীবনের এহেন অপমানে জর্জরিত অবস্থায় দিন কাটাচ্ছে অনিক, তখনই তার জীবনে আসে অদিতি। আঁকড়ে ধরে তাকে অনিক। এনগেজমেন্টের পরে বেশি দেরি করতে চায় না অদিতি বিয়ের জন্য, তাই এনগেজমেন্টের 1 মাস আগে থেকেই অনিকদের পুরো বাড়ির মেকওভারের কাছে লেগে পড়েছে অদিতি। শুধু তার এবং অনিকের ঘরই নয়, পুরো বাড়িরই ভোল পাল্টে ফেলতে চায় সে, যাতে বাড়ির কোনো কোণেতেই উর্মির অস্তিত্ব না থাকে। পুরো বাড়ি সেজে উঠেছে নতুন ফার্নিচার দিয়ে, রঙে ঝলমল করছে প্রতিটি ঘর। অনিক রাগ করে বলে ওঠে, এত টাকা কেন খরচ করছো দিদি? আমরা তো তোমাদের বাড়িতে গিয়েও থাকবো। তুমি তোমার মা বাবার একমাত্র সন্তান, ওনাদের দিকটাও তো দেখতে হবে। সেটা কি খুব ভালো দেখাবে অনি? তাছাড়া ওখান থেকে তোমার অফিসও তো উল্টো রাস্তা হয়ে যাবে, অনেকটা জার্নি হয়ে যাবে তোমার। আমি একটা ডিসিশন নিয়েছি দিদি, তোমাদের এত বড় ব্যবসা, তার দায়িত্ব তো একসময় তোমাকে আমাকেই নিতে হবে। এখন থেকে তোমার বাবার কাছে সবটা বুঝে নিলে আমাদেরই সুবিধা হবে, তোমার বাবাও একটু বিশ্রাম পাবেন। তাই চাকরিটা আমি ছেড়ে দেব। তুমি কত ভাবো অনি আমাদের জন্য। অনেক ভাগ্য করে আমি তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। সত্যি আমি খুব লাকি। দামি হীরের ঝলকানো দুটির একজোড়া আংটি হাজির, ফুলের মালা হাজির, মান্যগণ্য অতিথিরা শুভেচ্ছা জানাতে তৈরি, ফটোগ্রাফাররা ক্যামেরা নিয়ে প্রস্তুত। ঠিক এমনই সময় অদিতি বলে উঠল, অনি, আংটি বদলের আগে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, সেটা আগে তোমাকে দিই। আবার কি উপহার দেবে আমাকে? তুমি এসেছো আমার জীবনে, এটাই আমার সবচেয়ে বড় উপহার, আর কিছু চাই না। প্লিজ অনি, 5টা মিনিট দাও। বহু কষ্টে আমি এই উপহার জোগাড় করেছি, প্লিজ। আচ্ছা বেশ, দাও কি দেবে, কিন্তু আবার বলছি আমার কিছু চাই না। চালু করো প্রজেক্টর। ধীরে ধীরে বিশাল পর্দায় ফুটে ওঠে অনিকদের বাড়ির ড্রয়িং রুম। সেখানে আলোচনারত 3 জন, অনিক এবং তার মা বাবা। এই মেয়ে কিন্তু খুব চালাক অনি, প্রত্যেকটা কদম খুব বুঝে শুনে ফেলিস বাবা। দেখলি না উর্মি কেন টাইপ করে লিখেছিল, তাই নিয়ে কেমন জেরা করছিল। ভাগ্যিস তুই সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলি, তবেই না টাইপ করে কাজ চালানো গেল। তোর বাবাকেও মুখ সামলে কথা বলতে বলিস। তুমি একদম ভেবো না মা,
এই মেয়ে একদম আমার হাতের মুঠোয়, নিজে এসে পাখি ধরা দিয়েছে আমার জালে। একে কি আমি এত সহজে ছাড়ি? দেখলে, পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়ে গোটা একটা মানুষকে লোপাট করে দিলাম, কেউ আঙুল তুলতে পারলো? আর তুমি মিথ্যা ভয় পেও না, সব কন্ট্রোলে আছে। আর বাবা, তুমি একদম চুপ থাকবে। তোর সব স্বপ্ন পূরণ হবে বাবা আমার। বিয়েটা ভালোই ভালোই হলে কালীঘাটে জোড়া পাঠা বলি দেব। কিন্তু অনি, একটা প্রশ্ন থেকেই যায়, উর্মির ওই বিদেশি বন্ধুটা কে ছিল বলতো? প্রজেক্টর বন্ধ হয়ে যায়। অদিতি ঘুরে দাঁড়িয়ে গলা তুলে বলে ওঠে, সেই বন্ধুটা আমি ছিলাম আন্টি। অনেক ছোটবেলার বন্ধু আমরা। উর্মির মা বাবার মৃত্যুর পরে ও মামা বাড়িতে চলে গেলেও বন্ধুত্বের ছেদ পড়েনি একটুকু। আমি পড়াশোনার জন্য বিদেশে চলে যাই, কিন্তু প্রতিটি মুহূর্তের খবর ও আমাকে দিত। সর্বহারা মেয়েটি অনিকের হাত ধরে প্রাণ ভরে বাঁচতে চেয়েছিল। আমি মানা করেছিলাম বলতে ওকে আমার কথা। ভেবেছিলাম সামনে এসেই আলাপ করব, কিন্তু বিয়ের মাস তিনেক পর থেকেই উর্মির গলায় হাহাকার শুনতে পাই যে অনেক ক্রমাগত ওকে চাপ দিচ্ছে মামা বাড়িতে নিজের অংশের ভাগের জন্য, যেটা বিক্রি করে টাকা সে অনিকের হাতে তুলে দেবে। কারণ